ওয়েলকাম এভরিওয়ান। দেখো, আজকে আমরা স্ট্র্যাটেজিকের কোনো টপিক নিয়ে আলোচনা করব না। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের সংবিধান। ঠিক আছে, কি নিয়ে আলোচনা করব? ভারতের সংবিধান। ঠিক আছে, এরপর দেখো, সংবিধান প্রথমত আমরা দেখব সংবিধান কি এবং আমরা সংবিধান কেন পড়ব। প্রথমত দেখো, সংবিধান কি? সংবিধান হচ্ছে একটা বই। ঠিক আছে, একটা বই, যে বইয়ের মধ্যে আমাদের দেশটাকে কেমনভাবে চালানো হবে, ঠিক আছে, এবং আমাদের দেশের যে জনগণ রয়েছে তাদেরকে কি অধিকার দেওয়া হবে, এবং বিভিন্ন দিক থেকে তোমরা যদি যে কোনো একটা বিষয় নাও, পলিটিক্যাল নাও বা কোনো আমাদের রাষ্ট্রপতির নিয়ে দেখো, তো তার কি অধিকার থাকবে, একজন সাধারণ ব্যক্তির কি অধিকার থাকবে, সেই সব কিছু এই সংবিধানের মধ্যে রয়েছে। মানে সংবিধান হচ্ছে এমন একটা বই, মানে তুমি তোমার মনে যত রকমের প্রশ্ন আছে, তুমি যদি সংবিধানটা একবার মন দিয়ে পড়ো, দেখবে সংবিধানে তুমি সেই প্রশ্নের উত্তর পেয়েছো। ঠিক আছে, এরপর তোমরা যদি বলো যে স্যার আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে, তার উত্তরটা কি পাবো, কেন চলে গেছে? না, তুমি সেগুলো পাবে না। কিন্তু আমাদের দেশ সংক্রান্ত তুমি যে ধরনের প্রশ্নই করো না কেন, সেই উত্তর তুমি সংবিধানে পাবে। ঠিক আছে, এরপর দেখো, সংবিধান আমরা কেন পড়ব? প্রথমত আমাদের অধিকারগুলো জানার জন্য আমরা সংবিধানকে পড়ব। ঠিক আছে, আমাদের কি অধিকার রয়েছে একজন নাগরিক হিসাবে, সেইগুলো জানার জন্য প্রথমত আমরা সংবিধানটাকে পড়ব। তারপর কি? তারপর তোমরা জানো আমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যদি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, সেক্ষেত্রে পলিটি যেটাকে আমরা বলি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এবং দু তিনটা প্রশ্ন কিন্তু পলিটির থেকে আসেই। তো তার জন্য আমাদেরকে সংবিধান পড়তে হবে। এই হচ্ছে দুটা রিজন সংবিধানকে পড়ার জন্য। ঠিক আছে, এরপর দেখো, সংবিধান তো আমাদের আগে ছিল না। আমাদের সংবিধান তো এই কিছুদিন হলো আমরা পেয়েছি না। তার আগে আমরা কিভাবে দেশ চালাতাম? তখন দেশ চলতো ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে। কিসের উপর? ধর্মগ্রন্থ। ঠিক আছে, তখন এই ধর্মগ্রন্থকেই সংবিধান হিসাবে মান্যতা দেওয়া হতো। বোঝা গেছে? এরপর আমরা এই সংবিধানটা কিভাবে পেলাম সেটা দেখতে হবে। দেখো, এই সংবিধান আমরা কিভাবে পেয়েছি সেটার উত্তর তোমরা কখন পাবে জানো? যখন আমরা ইতিহাসের দিকে একটু পিছন ফিরে তাকাবো। ঠিক আছে, দেখো, একটা সাল হচ্ছে 1757, আরেকটা হচ্ছে 1764। এই সময় দুটো খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়। ঠিক আছে, একটা হচ্ছে পলাশি যুদ্ধ, পলাশির যুদ্ধ, আর একটা হচ্ছে তোমার বক্সারের যুদ্ধ। ঠিক আছে, এই দুটা যুদ্ধতেই জয় কার হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমরা জানো। এবং এই দুটো যুদ্ধ জয় করার পর এটা নির্ধারিত হয়ে গিয়েছিল যে ভবিষ্যতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিই ভারতের শাসন কার্য চালাবে, এবং তারা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের শাসন কার্যটা ঠিকঠাকভাবে চালানোর জন্য সময়ে সময়ে কিছু নিয়ম কানুন এনেছিল। ঠিক আছে, সেই নিয়ম কানুনগুলোর থেকেই আমরা পরবর্তী ক্ষেত্রে সংবিধান পেয়েছি। এরপর আমরা সংবিধানটা কিভাবে পড়ব? দেখো, আজকের ক্লাস হচ্ছে সংবিধান, তো সংবিধানকে আমরা কিভাবে পড়তে পারি? দেখো, একটা হচ্ছে ডাইরেক্ট কোনো কিছু না জেনে শুনেই সোজা আমরা সংবিধানের বিভিন্ন আর্টিকেল এবং বিভিন্ন ভাগ নিয়ে পড়তে পারি। আরেকটা কি করতে পারি? প্রথমত আমরা একটা হিস্ট্রিটা দেখব, ব্যাকগ্রাউন্ড, কিভাবে সংবিধানটা পেলাম, তারপর আমরা আর্টিকেলে যাব এবং বিভিন্ন ভাগগুলো নিয়ে আলোচনা করব। তো আমার মনে হয় প্রথমত এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানা প্রয়োজন। ঠিক আছে, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা যদি একবার ক্লিয়ার থাকে, তাহলে ভবিষ্যতে আমরা যখন সংবিধানের অন্যান্য ক্লাস করব, তখন এই ইতিহাসগুলোকে বারবার বলতে হবে না। তো দেখো, তার জন্য আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে, কিছু নিয়ম কানুন বলেছিলাম এনেছে। তো দেখো, 1773 সালে মানে পলাশি যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের পর 1773-তে একটা নিয়ম এনেছিল, যেটার নাম রাখা হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট। কি নাম রাখা হয়েছিল?
রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্ট যখন আসে ভারতে, তখন ইংল্যান্ডের, ঠিক আছে, ইংল্যান্ড, এখানকার প্রধানমন্ত্রী কে ছিল? প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রী ছিল লর্ড নর্থ। লর্ড নর্থ, ঠিক আছে। এখানে কি হয়েছিল দেখো, বাংলার যিনি গভর্নর ছিলেন তাকে গভর্নর জেনারেল হিসাবে অ্যাপয়েন্ট করা হয়। তাহলে কি ছিল, বাংলার যিনি গভর্নর ছিলেন, ঠিক আছে, বাংলার গভর্নর, তাকে গভর্নর জেনারেল করে দেওয়া হয়, গভর্নর জেনারেল করে দেওয়া হয়, ঠিক আছে। মানে পদের উন্নতি হয়, গভর্নর থেকে গভর্নর জেনারেল। তাছাড়া কি হয়েছিল এই সময়, এই 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে 1774 সালে, ঠিক আছে, ভারতের প্রথম সুপ্রিম কোর্ট, ঠিক আছে, স্থাপিত হয়। কোথায় হয়েছিল এটা? এটা হচ্ছে কলকাতাতে, কলকাতাতে হয়। এবং এই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে ছিল? তার নাম হচ্ছে এলিজা ইমফে। দেখো এইগুলো যেগুলো বলছি না, তোমরা ক্লাসের সাথে সাথে একটু নোট করে নিও, ঠিক আছে, পরীক্ষাতে দেখবে এখান থেকে প্রশ্ন আসে। বুঝলাম, কে হয়েছিল? এলিজা ইমফে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে পাবে যে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? কি বললাম, গভর্নর থেকে গভর্নর জেনারেল করে দেওয়া হয়। তাহলে প্রশ্নটা আসতেই পারে গভর্নর জেনারেল কে ছিল? তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস। দেখো তোমরা যখন এই নতুন নতুন নিয়মগুলো জানবে, যে রুলসগুলো এসেছিল, তখন আমি বুঝতে পারবে যে কিভাবে তারা আমাদের দেশটাকে শাসন করার জন্য একটা ড্রাফট বা একটা খসড়া তৈরি করেছে, একটা ম্যাপের মাধ্যমে আমাদের দেশটাকে শাসন করছে। এখানে গভর্নরকে গভর্নর জেনারেল করলো এবং একটা সুপ্রিম কোর্টের স্থাপনা করে দিল, ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্টে হয়ে গেল। তারপর পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসে 1784 সালে। কবে এসছে? 1774, 1784, তার 10 বছর পর, মানে 11 বছর পর, ঠিক আছে। 1773-তে এসেছিল রেগুলেটিং অ্যাক্ট, আর 1784-তে এসছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উইলিয়াম পিট, ঠিক আছে, তার জন্য এটার নাম পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা নতুন কাজ দেওয়া হয়। ইআইসি মানে হচ্ছে, একবার লিখে দিচ্ছি, বারবার কিন্তু লিখবো না, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি দেওয়া হলো? একটা নতুন কাজ দেওয়া হলো এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। কি কাজ দেওয়া হয়েছিল একটু দেখে নাও। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দুভাগে ভাগ করে দিয়েছিল, ঠিক আছে। একটা ভাগের নাম রাখা হয় বিওসি, আর একটা নাম হচ্ছে বিওডি। বিওসি সম্পূর্ণ নাম কি? বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোল। আরেকটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর। আচ্ছা, দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কেন এসেছিল? ব্যবসার জন্য, ঠিক আছে। তো দেখো এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দুটা ভাগে ভাগ করলো, একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল আর একটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর। বোর্ড অফ কন্ট্রোলকে কি দিল? বললো তোমরা ভারতের রাজনীতি সামলাও, রাজনীতি। আর বোর্ড অফ ডাইরেক্টরকে বললো তোমরা ব্যবসাটা সামলাও। তার মানে কি, রাজনীতিকে কিন্তু এখানে অ্যাড করা হলো। কোথায়? পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। বুঝতে পেরেছো? তারপর আসে চার্টার্ড অ্যাক্ট অফ 1793। তার আগে দেখো আমি কি জন্য বলছি, পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে দ্বৈত শাসন ব্যবস্থা নিয়ে আসা হয়, যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে ডুয়েল সিস্টেম, ঠিক আছে, ডুয়াল সিস্টেম বা দ্বৈত শাসন। দ্বৈত শাসনটা মানে কি? এটাকে দুভাগে ভাগ করলো, একটা হচ্ছে দিওয়ানি
আরেকটা হচ্ছে তোমার নিজামত, ঠিক আছে। দিওয়ানি মানে কি? ট্যাক্স কালেকশন, কর, কর আদায়। এই যে ট্যাক্স কালেকশন, এটা কারা নিল? ব্রিটিশরা নিল, ঠিক আছে। এই দায়িত্বটা নিল ব্রিটিশরা। এবং নিজামতকে দিল কি জানো? মানে যারা নিজাম তাদেরকে কি দিল? তাদেরকে বলছে এই যে দেশের মধ্যে বিভিন্ন ধরনের কাজ, কোনো সময় কোনো রাস্তা তৈরি করা, এই ধরনের যে কাজগুলো, এগুলো দিয়ে দিল নিজামকে। কিন্তু ট্যাক্সটা কালেক্ট করছিল কে? ব্রিটিশরা। বুঝতে পারছো? দখলটা একবার করে বুঝো এখানে তোমরা, মানে টাকাটা দেশের পুরোপুরি কালেকশনটা শুরু করে দিল ব্রিটিশরা। এরপর 1793 চার্টার্ড অ্যাক্ট, ঠিক আছে। এখানে কি করলো? ভারতের যারা ওয়ার্কার রয়েছে, কর্মচারী রয়েছে, হ্যাঁ, কর্মচারী, তাদের বেতনটা ওই যে ট্যাক্স কালেকশন করছিল ওই ট্যাক্স কালেকশন থেকে দেওয়া শুরু করে দিল। কে করলো? সেটা হচ্ছে তোমার চার্টার্ড অ্যাক্টের মাধ্যমে করে দেওয়া হলো। তারপর আরো একটা নতুন নিয়ম আসে, 1813 চার্টার্ড অ্যাক্ট, ঠিক আছে। এইখানে দেখো একটা জিনিস হয়, প্রথমবার শিক্ষার জন্য, প্রথমবার শিক্ষার জন্য 1,00,000 টাকা, 1,00,000 টাকা বাজেট করা হলো, ঠিক আছে। কি বললাম? 1813 চার্টার্ড অ্যাক্টের মাধ্যমে শিক্ষার জন্য, এডুকেশন সিস্টেমটাকে ভালো করার জন্য 1,00,000 টাকা বাজেট করা হলো। কত? প্রত্যেক বছর, পার ইয়ার, ঠিক আছে। দেখো এটা করার পিছনেও কিন্তু তাদেরই মেন উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? তারা যদি, মানে ভারতীয়রা যদি ইংরেজি শিখে, তাহলে সেক্ষেত্রে তাদের আমাদের সাথে কাজ করতে সুবিধা হবে, তার জন্য শিক্ষাতে 1,00,000 টাকা বাজেট তারা ঠিক করলো, ঠিক আছে। এবং এখানে ব্রিটিশ সরকার একটা জিনিস বুঝতে পারছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যদি কন্ট্রোল করতে হয়, দেখো এখানে একটা জিনিস বুঝো, আমাদের দেশে এসে ব্যবসা করছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কে রয়েছে? ব্রিটিশ সরকার, ব্রিটিশ গভর্নমেন্ট। এরপর ব্রিটিশ গভর্নমেন্ট মানে ইংরেজদের যে সরকার, সে যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সম্পূর্ণ অধিকার দিয়ে দেয়, তাহলে তো পরবর্তী ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া মানে ইংরেজ সরকারের কথা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুনবে না। তার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট একটা বুদ্ধি খাটালো। এখানে কি করলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ব্যবসা করার যে একাধিকার ছিল, ঠিক আছে, ব্যবসার মনোপলি বা যেটাকে বলে একাধিকার, মানে এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র ভারতে ব্রিটিশ থেকে এসে ব্যবসা করতে পারত, কিন্তু 1813 চার্টার্ড অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার যে মনোপলি সেটা সমাপ্ত হলো। কিন্তু দুটা জিনিসের উপর মনোপলি রয়ে গেল, একটা হচ্ছে চা আর একটা হচ্ছে চীন, ঠিক আছে। এই দুটা বস্তুর উপর ব্যবসা করার একাধিকার সেটা রইল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এটা কার কাছে রইল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, ঠিক আছে। আরেকটা জিনিস হলো যে খ্রিস্টান মিশনারি রয়েছে যারা, ঠিক আছে, যারা খ্রিস্টান ধর্মের রয়েছে, খ্রিস্টান, তাদেরকে বললো যে যাও এরপর তোমরা ভারতে গিয়ে যে খ্রিস্টান ধর্ম রয়েছে সেটা প্রচার করো। এরপর তারা যখন ভারতে এলো, তখন দেখলো যে ভারতে প্রচুর মানুষ না খেতে পায় না, এরকম ধরনের মানুষ প্রচুর রয়েছে। তখন খ্রিস্টান মিশনারিরা বুদ্ধি খাটালো যে কিভাবে এদেরকে নিজেদের আন্ডারে আনা যায়। এরপর দেখো, একজন ক্ষুধার্ত মানুষের কাছে ধর্ম বড় না খিদেটা বড়? তুমি নিজে একটা ধারণা করো যে তোমার যখন খিদে পাবে তখন তুমি কি দেখবে, যে তুমি কোন ধর্মের মানুষ নাকি তোমাকে কি খাবারটা দিচ্ছে। তো খ্রিস্টান মিশনারিরা সেটাই করলো, তারা ভারতে এলো এবং দেখলো যারা খেতে পায় না তাদেরকে খাবার দিল, যারা পড়াশোনা করতে পারে না তাদেরকে পড়াশোনা করার সুযোগ করে দিল, যাদের ভালো জামা কাপড় নেই তাদেরকে জামা কাপড় কেনার ক্ষমতা তৈরি করে দিল। তো এরকম ভাবে
যেসব গরিব মানুষ ছিল, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, গরিব বলে কোনো শব্দ হয় না, আমার বলাটা ভুল হয়েছে, তো যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে নানা রকম ভাবে সহায়তা দিয়ে নিজের ধর্মে টেনে নিয়ে এলো। তার ফলে কি হলো, তার ফলে একদল গোষ্ঠীকে আমাদের দেশ থেকে আলাদা করে দেওয়া হলো। আলাদা ইন দ্য সেন্স, তাদেরকে নিজেদের সাথে ইংরেজরা মিশিয়ে নিল, মানে তারা ইংরেজদের সাপোর্টার হয়ে গেল। তাহলে আমাদের দেশটাকে মানে দখল করতে এবং আমাদের দেশে শাসন করতে তাদের সুবিধা হবে, তার জন্যই তারা এটা করেছিল। এরপর দেখো চার্টার্ড অ্যাক্ট 1833, ঠিক আছে, 1813 পর 20 বছর পর এসছে আরো একটা চার্টার্ড অ্যাক্ট, ঠিক আছে। এখানে বাংলার যে গভর্নর জেনারেল ছিল, ঠিক আছে, বাংলার গভর্নর জেনারেল, জিজি মানে হচ্ছে গভর্নর জেনারেল, তো এই গভর্নর জেনারেলের পদটা সমাপ্ত করে কি করা হলো, সেই ব্যক্তিকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হলো, মানে ভারতের গভর্নর জেনারেল করে দেওয়া হলো। কোথাকার? ভারতের গভর্নর জেনারেল, ঠিক আছে। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ, গভর্নর জেনারেল পদটা পরিবর্তন করে ভারতের গভর্নর জেনারেল করে দেওয়া হলো, ঠিক আছে। এরপর দেখো তাহলে প্রথম গভর্নর জেনারেল কে, তার নাম হচ্ছে উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? উইলিয়াম বেন্টিং, ঠিক আছে, বুঝতে পেরেছ? এরপর এই চার্টার্ড অ্যাক্টের মাধ্যমে একটা নতুন কমিশন গঠন করা হয়, যার নাম হচ্ছে ল কমিশন, ঠিক আছে। কি করা হলো? ল কমিশন, মানে আইনের একটা কমিশন তৈরি করা হলো, এবং ল কমিশনের প্রথম চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হলো? তার নাম হচ্ছে ম্যাকুলে, লর্ড ম্যাকুলে, ঠিক আছে, তাকে প্রথম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হলো। আর কি করা হলো? আর আমি কি বললাম, 1813 যে চার্টার্ড অ্যাক্ট, সেখানে কি বলেছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্যবসা করার যে একা অধিকার সেটা কেড়ে নিয়েছিল, কিন্তু তাদের কাছে চীন এবং চা এই দুটা বস্তুর ব্যবসা করার একাধিকার ছিল। কিন্তু 1833 যে চার্টার্ড অ্যাক্ট, সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সম্পূর্ণরূপে, এটা কিন্তু ভালোভাবে নোট করো, সম্পূর্ণরূপে ব্যবসা করার একাধিকার কেড়ে নেয়। কে কেড়ে নেয়? সেটা হচ্ছে তোমার ইংরেজ সরকার। তাহলে দেখো প্রশ্ন এখানেই চলে আসবে, ঠিক আছে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে প্রথমবার ব্যবসা করার মনোপলি কখন কেড়ে নেওয়া হয়? 1813-এ, কিন্তু তখন চীন এবং চা এই দুটা জিনিসে ব্যবসা করার একাধিকার ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে। কিন্তু 1833-এর যে চার্টার্ড অ্যাক্ট, সেখানে সম্পূর্ণরূপে ব্যবসা করার একাধিকারটা কেড়ে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে, ঠিক আছে। এই সময় আরো কয়েকটা ভালো ভালো জিনিস হয়েছিল, যেমন দাস প্রথা, ঠিক আছে, দাস প্রথা সম্পূর্ণরূপে বেআইনি, বলে ঘোষিত হয়। এরপর দেখো 1853 চার্টার্ড অ্যাক্ট, 1833 হয়ে গেল, এরপর 53 এখানে কি করা হয়েছিল, যে সরকারি চাকরিগুলো যেগুলো ছিল না ইংরেজ সরকারের আমলে, যেসব সরকারি চাকরি, ঠিক আছে, সেই সরকারি চাকরিগুলোর জন্য কম্পিটিটিভ এক্সাম, যেটা আমরা এখন দিচ্ছি, ঠিক আছে, কিসের জন্য? চাকরির জন্য। সেই কম্পিটিটিভ এক্সাম
চালু হয়েছিল 1853 চার্টার্ড অ্যাক্টের মাধ্যমে। এবং এই সময় ডালহৌজি একটা নতুন ব্যবস্থা নিয়ে এসেছিল, ডক্টরাইন অফ ল্যাপসি, ডক্টরাইন অফ ল্যাপসি বা সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতি মানে কি? এটাকে আবার অনেক জায়গায় বলেছে হড়প নীতি, মানে হড়পে নেওয়ার নীতি। হড়পে নেওয়া মানে কি? মানে কোনো একটা রাজা তার যে এরিয়াতে শাসন করছে, ধরো সেই রাজ্যত্বটাকে যদি ইংরেজ সরকার দখল করতে চায়, তখন তাদের কাছে দুটা উপায়। এক, ওই রাজার যদি নিজের রক্তের যদি কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে সেই রাজা মরে যাওয়ার পর সেই রাজত্বের অধিকার ইংরেজ সরকারের কাছে চলে আসবে। দ্বিতীয়ত, যদি ওইখানে কুশাসন দেখা যায়, মানে শাসন ব্যবস্থা যদি ঠিকঠাক না থাকে ওই রাজত্বের, থাকলেও ইংরেজ সরকার চাইলেই সেখানে কুশাসনের অজুহাতে সেই রাজ্যটাকে নিজের দখলে করে নিতে পারে। এটা হচ্ছে ডক্টরাইন অফ ল্যাপসি। তো এটা এসেছিল 1853। তারপরেই 1857 সালে একটা বিশাল যুদ্ধ হয় ইংরেজদের সাথে, সেটা হচ্ছে মহাবিদ্রোহ। অনেকে নাম দিয়েছে কি? সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, আবার অনেকেই বলেছে এটা ভারতের প্রথম স্বাধীনতার বিদ্রোহ। 1857 বিদ্রোহ হয়, যেটাকে মহাবিদ্রোহ বলে বা সিপাহী বিদ্রোহ। এই বিদ্রোহটা তোমরা সকলেই জানো যে বিশাল আকার একটা নিয়েছিল। যারা ইতিহাস পড়েছো তারা জানবে, বা ভবিষ্যতে আমি যখন তোমাদেরকে ইতিহাস পড়াবো তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সেই সিপাহী বিদ্রোহের সেই বিশাল আকার দেখে ইংরেজ সরকারও কিন্তু ভয় পায়, এবং তার কারণেই তারা একটা নতুন আইন 1858 সালেই নিয়ে চলে আসে, যেটার নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তাহলে তোমরা এখানে একটা জিনিস নোট করবে, যে আমি নোট বলে লিখে দিচ্ছি, ঠিক আছে? 1857 সাল, ঠিক আছে? এই 1857 আগে যতগুলো আইন এসেছিল সেগুলোকে বলা হচ্ছিল চার্টার্ড অ্যাক্ট, ঠিক আছে? আর 1857 পরে যতগুলো আইন আসবে তাকে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন অধিনিয়ম, ঠিক আছে? তো প্রথমেই বলছে 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এইখানে প্রথমেই যেটা করা হয়, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই পদটার পরিবর্তন করে কি করা হয়? ভাইসরয় করে দেওয়া হয়, ঠিক আছে? ভাইসরয় অফ ইন্ডিয়া। এবং ভারতের প্রথম ভাইসরয় কে? তার নাম হচ্ছে ক্যানিং, লর্ড ক্যানিং, ঠিক আছে? লর্ড ক্যানিংকে ভারতের প্রথম ভাইসরয় করে দেওয়া হয়। এতদিন ইআইসি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কন্ট্রোল করছিল, কিন্তু এরপর সরাসরি মানে শাসন ব্যবস্থা চলে যায় ক্রাউনের কাছে, মানে কার কাছে? মহারানীর কাছে, মহারানী ভিক্টোরিয়া। সেই মহারানীর কাছে ক্ষমতা সব চলে যায়, এবং ঠিক করে যে এরপর ইংরেজরা, মানে ইংরেজের যে মহারানী সেই কিন্তু শাসন কার্য করবে, ঠিক আছে? এইখানে আরো একটা জিনিস করা হয়, সেটা দেখো, তোমাদেরকে কি বলেছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দুটা ভাগে ভাগ করা হয়েছিল। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দুটা ভাগে ভাগ করা হয়েছিল। কি কি? একটা হচ্ছে বিওসি আর একটা হচ্ছে বিওডি, এই দুটা ভাগে ভাগ করেছিল। তো এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে এই দুটাকেই ব্যান্ড করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? বন্ধ করে দিল, কারণ সরাসরি তো মহারানীর কাছে সমস্ত পাওয়ার চলে গেছে, ঠিক আছে? আর একটা জিনিস কি হয়, মুঘলের যে বাদশাহ উপাধি, ঠিক আছে, মুঘলদের বাদশাহ উপাধিটা বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে? বন্ধ করে দেওয়া হয়েছিল 1858 এতে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এরপর হচ্ছে 1861 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1861।
এখানে আনা হয় বিভাগীয় প্রণালী। বিভাগীয় প্রণালী, বিভাগীয় প্রণালী অনেক জায়গায় হয়তো তোমরা পাবে পোর্টফোলিও সিস্টেম। পোর্টফোলিও সিস্টেমটা কি? পোর্টফোলিও সিস্টেম হচ্ছে বিভিন্ন বিভাগের বিভিন্ন আলাদা আলাদা লোক, যা এখন যেমন মন্ত্রী আমাদের রয়েছে না, ক্যাবিনেট মন্ত্রী, রেলের জন্য আলাদা, রাস্তার জন্য আলাদা, বিল্ডিং এর জন্য আলাদা, শিক্ষার জন্য আলাদা, ঠিক সেই পদ্ধতিটাকে নেওয়া হয় 1861 ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্টে। তারপর ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1892, এখানে হয় ভোট, ইনডাইরেক্ট ইলেকটোরাল প্রসেস চালু হয়। এবং এখানে আর কি করা হয়, বিভিন্ন যে জমিদার রয়েছিল না ভারতে, বিভিন্ন জমিদার, সেই জমিদারকে ভাইসরয়ের যে কাউন্সিল সেখানে যুক্ত করা হয়। এরপর 1909 ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1909, খুব গুরুত্বপূর্ণ একটা অধিনিয়ম, ভারত সরকার অধিনিয়ম 1909। এটাকে বলা হয় মরলে মিন্টো রিফর্ম। কি বলা হয়? নাম মরলে মিন্টো রিফর্ম। মরলে মিন্টো রিফর্ম, ঠিক আছে। কবে এসছে? 1909। তো দেখো এখানে যে মিন্টো, এই মিন্টো ছিল ভাইসরয় আর মরলে ছিল সেক্রেটারি। এরপর দেখো সেক্রেটারিটাকে, সেক্রেটারিটা হচ্ছে দেখো মহারানী ভিক্টোরিয়া তো আর ইংল্যান্ড ছাড়িয়ে এসে ভারতে শাসন ব্যবস্থা করবে না, তো তার হয়ে যে শাসন ব্যবস্থা কার্যটা চালাচ্ছিল সেই পদটা হচ্ছে সেক্রেটারি। তো ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1909, এটার নাম হচ্ছে মরলে মিন্টো রিফর্ম, কারণ এখানে ভাইসরয় ছিল মিন্টো আর সেক্রেটারি ছিল মরলে, ঠিক আছে। এইখানে যে ভারতীয়রা রয়েছে, ঠিক আছে, তাদেরকে ভাইসরয়ের কাউন্সিলে যুক্ত করা হয়, কাউন্সিলে যুক্ত করা হয়, ঠিক আছে। আর কি করা হয়, এইখানে সত্যেন্দ্র প্রসাদ সিনহা, এই সময় সত্যেন্দ্র প্রসাদ সিনহা ল কমিশনে যুক্ত হয়। ল কমিশনটা কি? যারা আইন তৈরি করে, সেই ল কমিশনে যুক্ত হয় কে? সত্যেন্দ্র প্রসাদ সিনহা, যিনি কিনা একজন ভারতীয়। সে এই ল কমিশনে যুক্ত হয়, যেটা 1833 সালে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। সেই ল কমিশনে প্রথম ভারতীয় হিসাবে যুক্ত হয়েছিল সত্যেন্দ্র প্রসাদ সিনহা 1909 সালে, ঠিক আছে। আর এই অ্যাক্টের মাধ্যমে মুসলমান, ঠিক আছে, মুসলিমদের জন্য আলাদাভাবে যে ভোট, ইলেকটোরাল যে এরিয়া, ঠিক আছে, সেটা দেওয়া হয়েছিল কখন? 1909 ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্টে। ওই জন্য তোমার মিন্টোকে, ঠিক আছে, ওই জন্য মিন্টোকে কি বলা হয়? মিন্টোকে বলা হচ্ছে ফাদার অফ কমিউনালিজম। কি বলা হয়? ফাদার অফ কমিউনালিজম। জাতিবাদের জনক। কি বলা হয়? জাতিবাদের জনক। কেন করেছিল জানো? যাতে ভারতবর্ষের মধ্যে হিন্দু এবং মুসলিম এই দুটো ধর্মের মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে পারে। মানে কি হয়েছে দেখো, সেই ছোটবেলায় একটা গল্প পড়েছো না, যে অনেকগুলা লাঠি যদি একসাথে থাকে তাহলে সেটাকে ভাঙা যায় না, কিন্তু একটা লাঠি যদি থাকে তাকে ভাঙতে সহজ হয়। সেই বুদ্ধিটাই লাগাইছিল ইংরেজরা। তারা কি করে দিচ্ছে, ভারতীয়রা কিন্তু খুব ঐক্যবদ্ধ, এদেরকে যদি ভাঙতে হয় তাহলে একসাথে ভাঙা সম্ভব নয়। তখন তারা কি করলো, ভারতীয় থেকে, আগে আমরা সবাই ভারতীয় ছিলাম, ভারতীয় থেকে আমাদেরকে দুভাগে ভাগ করলো, একটা হচ্ছে হিন্দু আর একটা হচ্ছে মুসলিম, ঠিক আছে।
যার ফলে সেই একটা শক্ত লাঠির জায়গায় আমরা ছোট ছোট দুটো আলাদা আলাদা কি হয়ে গেলাম, ডান্ডা হয়ে গেলাম, যেগুলো ভাঙা অনেক সহজ। তার জন্যই কিন্তু এখানে মুসলিমদেরকে আলাদা ভোটের বা আলাদা রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা করে দিয়েছিল কে, মরলে মিন্টো রিফর্মের মিন্টো। তার জন্য তাকে বলা হচ্ছে জাতিবাদের জনক। এরপর চলে এসো 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এবং এই সময় ভারত স্বাধীন করার জন্য ভারতীয়দের যে মানসিক স্থিতি সেটা একদম তুঙ্গে উঠে গেছে। মানে মানুষ চাইছে যে আমাদেরকে এবার স্বাধীন হতেই হবে, আমরা আর ইংরেজদের পরাধীনতা স্বীকার করব না। তো এই যে 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট রয়েছে, এটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। কি বলা হয় এটাকে, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। ঠিক আছে, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট এটার নাম, কারণ এখানে মন্টেগু হচ্ছে সেক্রেটারি আর চেমসফোর্ড হচ্ছে ভাইসরয় 1919 সালে। ঠিক আছে, এইখানে দেখো তোমরা জানো 1919 সালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তোমাদের মনে আছে তো? এই 1919 সালেই হয়েছিল কি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তো দেখো এইখানে কি কি বিশেষত্ব আনা হয়েছিল এক নজরে দেখে নাও। প্রথমত যেটা করা হয়েছিল, এই 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে পিএসসির স্থাপনা করা হয়। কবে করা হয়েছিল, 1926 সালে। ঠিক আছে, আচ্ছা এই পিএসসি পাবলিক সার্ভিস কমিশন কি বলা হয়, পাবলিক সার্ভিস কমিশন। তোমরা যেমন অনেকে ক্লার্কশিপ পরীক্ষাটা কিছুদিন আগে দিলে, ওটা কিন্তু পিএসসির এক্সাম। ঠিক আছে, সেই যে পিএসসি, সেই পিএসসির স্থাপনা করেছিল কে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। ঠিক আছে, কবে করেছিল, 1926। এবং এটার জন্য একটা কমিটির সিফারিশ নেওয়া হয়েছিল, তার নাম হচ্ছে লি আয়োগ। লি আয়োগের সিফারিশে কি করা হয়েছিল, পিএসসি স্থাপনা করা হয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, পিএসসির প্রথম চেয়ারম্যান কে ছিল, ফার্স্ট চেয়ারম্যান, তার নাম হচ্ছে তোমার, ফার্স্ট চেয়ারম্যান ছিল রস ব্রুকস। রস ব্রুকস ছিল প্রথম চেয়ারম্যান। ঠিক আছে, এইখানে আরেকটা জিনিস হয়েছিল, মহিলাদেরকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল। কি হয়েছিল, মহিলাদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়। অধিকার দেওয়া হয়। ঠিক আছে, এগুলো হয়েছিল। আর কি হয়েছিল দেখো, এইখানে মানে আমাদের যে সেন্টার কেন্দ্র রয়েছে, সেখানে দুটো হাউস তৈরি করা হয়। একটার নাম হচ্ছে আপার হাউস, আপার হাউস এখন যেমন রয়েছে পার্লামেন্টে, আর একটা হচ্ছে লোয়ার হাউস। ঠিক আছে, আপার হাউস এবং লোয়ার হাউস তৈরি করা হয়। এবং বিভিন্ন ধরনের যে বিষয়, আইন বানানোর জন্য যে বিভিন্ন ধরনের বিষয় দুভাগে ভাগ করে, একটা হচ্ছে রিজার্ভ আর একটা হচ্ছে ট্রান্সফারেবল। একটা হচ্ছে রিজার্ভ আর একটা হচ্ছে ট্রান্সফারেবল। ঠিক আছে, তো রিজার্ভ যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পুলিশ, ট্যাক্স এবং ফাইন্যান্স, এগুলো রাখলো সরকারের কাছে। আর ট্রান্সফারেবল মানে হচ্ছে এডুকেশন, তারপর হচ্ছে তোমার হেলথ, এগুলো বললো যে প্রত্যেকটা রাজ্যকে দিয়ে দিল 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে।
এরপর আসে 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন। আমাদের সংবিধানের বেশিরভাগ অংশ এই 1935-এর ভারত শাসন অধিনিয়ম থেকেই নেওয়া হয়। ঠিক আছে, এখানে 321টা সেকশন ছিল এই অধিনিয়মটায়। ঠিক আছে, 321টা, বোঝা গেছে। মিনি কনস্টিটিউশন বলা হয়। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে জওহরলাল নেহরু কি বলেছিল? চার্টার অফ স্লেভারি। কি বলা হয়েছিল? চার্টার অফ স্লেভারি। এটা একটু নোট করবে, কে বলেছিল? তার নাম হচ্ছে জওহরলাল নেহরু, পন্ডিত জওহরলাল নেহরু। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর মাধ্যমে, ঠিক আছে, বর্মা, যেটাকে আমরা বলি মায়ানমার বর্তমানে, সেই মায়ানমার বা বর্মাকে ভারত থেকে আলাদা করে দেওয়া হয়। ঠিক আছে, ভারত থেকে আলাদা করে দেওয়া হয়। ঠিক আছে, আলাদা করে দেওয়া হয়, বুঝতে পেরেছো? আর কি করা হয় এই সময়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার স্থাপনা করা হয়। ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার স্থাপনা করা হয়। কবে করা হচ্ছে? 1 এপ্রিল 1935-এ। কিসের মাধ্যমে? একটা সমিতির মাধ্যমে, যার নাম হচ্ছে ইয়াং হিল্টন আয়োগ। কি নাম? ইয়াং হিল্টন আয়োগ বা শাহী আয়োগ। ঠিক আছে, তার মাধ্যমে আরবিআই এর স্থাপনা করা হয়। এখানে দেখো, এই যে আরবিআই, এই সরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এখানে না বিভিন্ন ধরনের শক্তিগুলোকে 3টে ভাগে ভাগ করেছিল। একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে কনকারেন্ট, আর একটা হচ্ছে তোমার প্রভিন্স। প্রভিন্স বলতে এখন আমরা যেগুলোকে রাজ্য বুঝি। তো সেন্ট্রালের কাছে 59টা ছিল, কনকারেন্টে 36টা এবং প্রভিন্সে 54টা বিষয়ের উপর আইন তৈরি করার অধিকার রাখা হয়। এরপর তোমাদেরকে যেটা দেখতে হবে যে 1935 সালের মানে ভারতের অবস্থাটা কি রকম ছিল। ঠিক আছে, ভারতের অবস্থাটা কি রকম ছিল সেই সময়? ভারতের স্বাধীনতা একদম তুঙ্গে, স্বাধীনতা সংগ্রাম। ঠিক আছে, সেই সময় আরো কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হব এরকম একটা সিচুয়েশন চলছে 1935 সালে। ঠিক ততদিনেই ইংরেজ সরকারও বুঝে গিয়েছিল যে ভারতকে হয়তো আর দখল করে রাখা আমাদের পক্ষে পসিবল হবে না, কারণ আমাদের বীর শহীদেরা ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, মহাত্মা গান্ধী, তারপর নেতাজি সুভাষচন্দ্র বোস, এনারা বিভিন্ন রকম ভাবে প্রেসার দিয়েছেন যাতে ইংরেজরা ভারত ছেড়ে চলে যায়। এবং এই 1935 সালের সময় মানে একদম টপ নচ লেভেলের স্বাধীনতা সংগ্রাম চলছে। ঠিক আছে, তো সেই সময় এই 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ইংরেজরা কি করলো? একটা ফেডারেল কোড গঠন করে দিল 1937 সালে। কিসের জন্য? ফেডারেল কোড। দেখছি কোনো মতে আটকানো যাচ্ছে না, তো একটা ফেডারেল কোড তৈরি করলো এবং এই কোর্টের দুজন ভারতীয় জাজ রাখলো, দুজন ভারতীয় জাজ। তার নাম হচ্ছে জাকেব আর সুলতান, জাকেব প্লাস সুলতান। আর এখানে চিফ জাস্টিস কাকে রাখা হলো? তার নাম হচ্ছে মোরেজ দুয়ার। ঠিক আছে, তো এরকম ভারত দেখছে স্বাধীন করে দিতেই হবে। ঠিক আছে, তো তোমরা চলে যাও 1939 সাল, সালটা হচ্ছে 39, 1939 সাল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইংরেজ সরকার এইখানে দুর্বল, তারা বলছে ভারতীয়দেরকে বলছে তোমরা আমাদের হয়ে লড়াই করো। তখন মহাত্মা গান্ধী বলছে আমাদের লোক আপনাদের হয়ে লড়াই করবে না। কেন করবে না? আমাদের স্বাধীনতা নাই, আমরা কিসের জন্য আপনাদের কাছে করতে যাব? তখন কি করা হলো? একটা
কমিশন তৈরি করা হলো, যার নাম হচ্ছে ক্রিপস মিশন। ঠিক আছে, যার নাম কি রাখা হলো? ক্রিপস মিশন। ক্রিপস মিশন। এই ক্রিপস মিশনের কাজ কি ছিল? ভারতীয়দেরকে বোঝানো এবং ভারতে নতুন একটা আইন তৈরি করা। ঠিক আছে, এই সময় প্রধানমন্ত্রী কে ছিল ব্রিটিশদের? চার্চিল। ঠিক আছে, চার্চিল ছিল প্রধানমন্ত্রী এবং ভাইসরয় কে ছিল? তার নাম হচ্ছে লিনিথগো। লিনিথগো। ঠিক আছে, তারা কি করলো? ক্রিপস মিশনকে বানালো। এই যে ক্রিপস মিশনটা বানালো, তিনজন মেম্বার রাখা হলো। একজনকার নাম হচ্ছে স্টেফার্ড ক্রিপস, একজনকার নাম হচ্ছে স্টেফার্ড ক্রিপস, যার অনুসারে নাম হলো ক্রিপস মিশন। একজনকার নাম হচ্ছে প্যান্থিক লরেন্স, প্যান্থিক লরেন্স। আরেকজনকার নাম হচ্ছে তোমার আলেকজান্ডার। এটা মনে রাখার সহজ একটা ট্রিক্স হচ্ছে SPA বা PAS। ঠিক আছে, SPA মানে স্টেফার্ড ক্রিপস, এটা এরকম ভাবেও মনে রাখতে পারো, প্যাক, শর্ট ফর্ম প্যাক। P ফর প্যান্থিক লরেন্স, A ফর আলেকজান্ডার, C ফর ক্রিপস। ঠিক আছে, তো ক্রিপসকে রাখা হলো চেয়ারম্যান। এই যে ক্রিপস মিশনটা তৈরি হলো, এরা ভারতে এলো কবে? এরা এলো তোমার 1942 সালের 22শে মার্চ ভারতকে চলে এলো। ঠিক আছে, এই সময় চলছে ওয়ার্ল্ড ওয়ার 2। আর ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর ওয়ার্ল্ড ওয়ার 2টা শেষ হচ্ছিল কবে? 1945 সালে। তোমরা জানো ডেটটা। তো এই সময় বললো যে ক্রিপস মিশন এসে বললো যে ভারতীয়দেরকে যুদ্ধের পর স্বাধীনতা দেওয়া হবে। এই সময় চার্চিল ছিল প্রধানমন্ত্রী এবং চার্চিলের বিরোধিতা করছিল লেবার পার্টির নেতা, লেবার পার্টি, ইংরেজদের লেবার পার্টি, তার নাম হচ্ছে এটলি। ঠিক আছে, সে বলছে যে আমরা যদি শাসন কার্য পাই, আমি যদি প্রধানমন্ত্রী হই, তাহলে কিন্তু ভারতকে স্বাধীন করে দেওয়া হবে। যুদ্ধের পরেই আমরা স্বাধীন, কারণ আমি যেদিন অধিকার পাবো এই দেশ চালানোর, মানে ইংল্যান্ডকে চালানো, সেদিনই কিন্তু ভারতকে স্বাধীন করে দেব। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সমাপ্তি হয়, তখন ভোট হয় এবং ভোটে পার্টি গঠন, মানে প্রধানমন্ত্রী হয়ে যায় এটলি। ঠিক আছে, এটলি হওয়ার পরেই 1947 সালে 1947-এ, ঠিক আছে, 1947-এ তিনি একটা ক্যাবিনেট গঠন করেন। ক্যাবিনেট বলতে কি? একটা মন্ত্রী দল গঠন করেন 3জন সদস্য নিয়ে। 3জন সদস্য কে কে? সেই ক্রিপস মিশনারি সদস্য। একজনকার নাম হচ্ছে প্যান্থিক লরেন্স, প্যান্থিক লরেন্স। একজনকার নাম হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস, স্ট্যাফোর্ড ক্রিপস। আরেকজনকার নাম হচ্ছে আলেকজান্ডার। দেখো, আগের বারে চেয়ারম্যান কে ছিল? ক্রিপস, কিন্তু ক্যাবিনেট মিশনের চেয়ারম্যান হচ্ছে প্যান্থিক লরেন্স। ঠিক আছে, এদেরকে কি বলল? এটলি কি বলল? এটলি বলল যে তোমরা ভারতে যাও, ভারতকে একটা ইউনিয়ন হিসাবে গঠন করো। কি বলল? ভারতকে একটা ইউনিয়ন হিসাবে গঠন করো এবং কি করো? এবং সংবিধান নির্মাণ করো। সংবিধান নির্মাণ করতে বলল। কাকে বলল? এই ক্রিপস মিশনকে বলল যাও তোমরা সংবিধান নির্মাণ করো। ঠিক আছে, তারা এলো এবং আসার পরেই তারা যেটা করলো সেটা হচ্ছে তোমার সংবিধান তৈরি করার জন্য সবাইকে জোর দিতে শুরু করলো এবং জোর দেওয়ার ফলে তোমার
1946 সালে, ঠিক আছে, জোর দেওয়ার ফলে তারা কি করলো, আশে করে ভারতে সংবিধান সভার নির্মাণ করল। কবে? 1946। আচ্ছা, এটা একটু 1946 করবো, ঠিক আছে, 1946 সালে সংবিধান সভা গঠন করতে তারা ভারতীয়দেরকে সহায়তা করলো এবং এইখান থেকে বোঝা যায় যে ভারত স্বাধীনতার দিকে আসছে। তো 1946 সালে যখন সংবিধান সভাটা গঠন হয়, তার আগে একটা ভোট হয়েছিল। সেখানে ভোটে, ঠিক আছে, ভোটে কংগ্রেসরা সব থেকে বেশি ভোট পায় এবং তারাই সংবিধান সভা গঠন করে। তো সংবিধান সভা গঠন হয়েছিল তোমার 1946 সাল। কবে হয়েছিল? 1946 সাল, ঠিক আছে। এবং সংবিধান সভাটা কেমন করে গঠন হলো তোমাদেরকে বললাম। তো এই যে সংবিধান সভা গঠন হলো, তার জন্য মানে আমাদের সংবিধানটাকে বানাতে সংবিধান সভা টোটাল কতগুলো বৈঠক হয়েছিল জানো? টোটাল বৈঠক হয়েছিল 12টা। টোটাল 12টি বৈঠক হয়। তার মধ্যে প্রথম যে বৈঠক সেটা হচ্ছে 9ই ডিসেম্বর 1946, ঠিক আছে। দেখো, ভারত কিভাবে স্বাধীন হলো আমাদের সেটা আজকে বিষয় নয়, আজকে বিষয় হচ্ছে সংবিধান। তার জন্য 1947-এর যে মাউন্ট ব্যাটেন প্ল্যান সেদিকে আমরা যাচ্ছি না, ঠিক আছে। আমরা ডাইরেক্ট আসছি সংবিধান সভাতে। 9ই ডিসেম্বর 1946 সালে প্রথম সংবিধান সভার প্রথম বৈঠক হয়। সংবিধান সভার প্রথম বৈঠক হয়, ঠিক আছে। এখানে সংবিধান সভার প্রেসিডেন্ট কে ছিলেন? তার নাম হচ্ছে, সংবিধান সভার প্রেসিডেন্ট ছিলেন সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহা, ঠিক আছে। আর ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? তার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক অ্যান্থনি। ফ্র্যাঙ্ক অ্যান্থনি, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখো, এই যে সচিদানন্দ সিনহা, ইনি কিন্তু পার্মানেন্ট প্রেসিডেন্ট নয়, ইনি টেম্পোরারি, ঠিক আছে, টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছিলেন, ঠিক আছে। এরপর এটা হলো প্রথম বৈঠক, ঠিক আছে। এরপর পরবর্তী বৈঠক হয়েছিল তোমার 11ই ডিসেম্বর 1946। এইখানে একজন ভারত মানে এটা তো টেম্পোরারি প্রেসিডেন্ট ছিল না, এরপর পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে কাকে নিযুক্ত করা হয়? সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, আচ্ছা বাংলায় লিখি, হ্যাঁ, তোমাদের বলছিলে অনেকের অসুবিধা হচ্ছে বুঝতে। কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ কি হলো? পার্মানেন্ট সভাপতি হিসাবে নিযুক্ত হলো, ঠিক আছে, সভাপতি হিসাবে নিযুক্ত হয়ে গেল। হ্যাঁ, ভাইস সভাপতি, ভাইস চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাকে নিযুক্ত করা হলো সংবিধান সভার? সেটা হচ্ছে H.C. মুখার্জি। কি নাম? H.C. মুখার্জি। আর অ্যাডভাইজরি মানে যেটা বলা হচ্ছে তোমার, যিনি পরামর্শদাতা, সংবিধান সভার পরামর্শদাতা হিসাবে কাকে নিযুক্ত করা হয়? B.N. রাও, ঠিক আছে, B.N. রাও। তাহলে এই দুটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই দুটা অধিবেশনে, ঠিক আছে।
এরপর দেখো পরবর্তী বৈঠক, যেটা 5 নাম্বার বৈঠক, সেটা হচ্ছে 13ই ডিসেম্বর 1946। 13ই ডিসেম্বর 1946-এ 5 নাম্বার বৈঠক হয় এবং এখানে পণ্ডিত জওহরলাল নেহেরু এই সংবিধান সভার বৈঠকে কি নিয়ে এলো? উদ্দেশ্য প্রস্তাব। ঠিক আছে, সেটা 1946 সালে গঠন করা হয়েছিল। মানে 13ই ডিসেম্বর প্রস্তাবটা আনা হয় এবং 22শে জানুয়ারি 1947-এ কি করা হয়? এই প্রস্তাবটা পাস হয়ে যায়। ঠিক আছে, এবং এই উদ্দেশ্য প্রস্তাবটায় পরবর্তীকালে নাম হয় প্রস্তাবনা। ঠিক আছে, বা প্রিএমবেল, আমাদের সংবিধানের প্রস্তাবনা 1947 সালের 22শে জানুয়ারি পাস হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো যে টোটাল বৈঠকটা তোমরা একবার দেখে নাও। প্রথম বৈঠক হয়েছিল তোমার 9ই ডিসেম্বর 1946, এটা হচ্ছে প্রথম বৈঠক। ঠিক আছে, এরপর লাস্ট বৈঠক হয়েছিল 24শে জানুয়ারি 1950। ঠিক আছে, এইখানে এর মাঝে টোটাল 12টা বৈঠক হয়, 12টা সামিট হয়েছিল। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে কমিটিগুলো গঠন হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, অনেকগুলো স্লাইড শুধু শুধু বানানো হয়েছে। এরপর দেখো বিভিন্ন ধরনের কমিটি তৈরি করা হয়েছিল, যেমন ড্রাফটিং কমিটি। ঠিক আছে, তাছাড়া যেমন করা হয়েছিল তোমার মানে ফান্ডামেন্টাল রাইটের জন্য একটা আলাদা কমিটি গঠন করা হয়। ঠিক সেরকম ভাবে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম কমিটি গঠন করা হয়। তার মধ্যে যে কমিটিটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সংবিধান নির্মাণের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার ড্রাফটিং কমিটি। ঠিক আছে, কমিটিটার নাম কি? কমিটির নাম হচ্ছে ড্রাফটিং কমিটি। কি নাম? ড্রাফটিং কমিটি, বা যেটাকে আমরা বলি খসড়াটা নির্মাণ করব। তো এই কমিটিতে প্রথমত আমরা দেখব কবে এটাকে গঠন করা হয়। এই কমিটিটা গঠন করা হয় 29শে আগস্ট 1947 সালে। এই দিনে এটা গঠন করা হয়। টোটাল মেম্বার কতজন ছিল? 1 + 6 মানে 7 জন। এই ওয়ানটা হচ্ছে চেয়ারপারসন। ড্রাফটিং কমিটির চেয়ারপারসন কে ছিল? ডক্টর B.R. আম্বেদকর, ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। বাকি 6জন মেম্বার কে কে ছিল দেখে নাও। একজনকার নাম হচ্ছে তোমার, মানে এখানে মনে রাখার জন্য দেখো 6টা নাম, তো টাইটেল গুলো শুধু মনে রাখবে না তাহলেও হবে। ঠিক আছে, দেখো একজনকার নাম হচ্ছে আয়াঙ্গার। ঠিক আছে, একজনকার নাম হচ্ছে B.L. মিত্র। আরেকজনকার নাম হচ্ছে তোমার K.M. মুন্সি। আরেকজনকার নাম হচ্ছে আল্লাদি কৃষ্ণ স্বামী। আল্লাদি কৃষ্ণ স্বামী। 5 নম্বরে হচ্ছে তোমার D.P. খেতান। আর 6 নম্বরে হচ্ছে তোমার T.T. কৃষ্ণচারী।
টিটি কৃষ্ণচারী। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমার যে ড্রাফটিং কমিটি, সেই ড্রাফটিং কমিটির সদস্য। ঠিক আছে, ড্রাফটিং কমিটির সদস্য। এরপর ড্রাফটিং কমিটির কাজ কি ছিল? ড্রাফটিং কমিটির মেন কাজ হচ্ছে সংবিধানের যে খসড়া, সেই খসড়াটা নির্মাণ করা। খসড়া বলতে কি, দেখবে আমরা যদি কোনো একটা কাজ করতে চাই, সেই কাজটা করার আগে কি করি, আমরা একটা রাফ পেজে কিছু বানিয়ে নিই যে কীরমভাবে কাজটা করব বা কীরমভাবে করলে আমরা সাকসেসফুল হব, সে একটা খসড়া বানাই। তো ঠিক সেই সংবিধানের যে খসড়াটা, সেই খসড়াটা কে বানিয়েছিল? সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি বানিয়েছিল। তার জন্য একটা কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির হেড কে ছিল? কমিটির হেড ছিল ডক্টর বি.আর. আম্বেদকর, ইনি ছিলেন প্রধান। ঠিক আছে, আচ্ছা, বাকি যে মেম্বার তার মধ্যে একজন হচ্ছে আয়াঙ্গার। যদি সম্পূর্ণ নামটা জানতে চাও তাহলে হচ্ছে এন গোপাল স্বামী আয়াঙ্গার। কি? এন গোপাল স্বামী আয়াঙ্গার, এটা হচ্ছে সম্পূর্ণ নাম। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হলো আয়াঙ্গার। ঠিক আছে, কে এম মুন্সি। ঠিক আছে, কে এম মুন্সি, আল্লাদি কৃষ্ণ স্বামী, আল্লাদি কৃষ্ণ স্বামী। আরেকটা নাম হচ্ছে তোমার সৈয়দ। ঠিক আছে, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, মোহাম্মদ সাদুল্লাহ। এরপর স্যার তাহলে তো বাড়তি হয়ে যাচ্ছে। দেখো এই যে 5 নাম্বার দিয়েছি না, ডিপি খেতান, ইনি রিজাইন করে দিয়েন। ঠিক আছে, এবং তার পরিবর্তে এনার পদটা নিয়েছিলেন কে? এনার পদটা নিয়েছিলেন টিটি কৃষ্ণচারী। তাহলে এটাও কিন্তু 5 নাম্বারই হচ্ছে, তাহলে এটা হলো 6 নাম্বার। বুঝতে পেরেছো? এরপর দেখো বিএল মিত্রা, ইনিও কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল, তার পরিবর্তে এসেছিল এন মাধবন, এন মাধবন। ঠিক আছে, তাহলে দেখো একদম তোমাদের এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে, তার জন্য একটা লিস্ট বানিয়ে দিচ্ছি। প্রথমে আছে ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, ইনি হচ্ছেন চেয়ারম্যান, ড্রাফটিং কমিটির সভাপতি। ঠিক আছে, তারপর কে রয়েছে? তারপর রয়েছে তোমার এন গোপাল স্বামী আয়াঙ্গার, এন গোপাল স্বামী আয়াঙ্গার। তারপর কে রয়েছে? আরেকজন মেম্বার আল্লাদি কৃষ্ণ স্বামী। ঠিক আছে, আল্লাদি কৃষ্ণ স্বামী। আর কে রয়েছে? কে এম মুন্সি, ডক্টর কে এম মুন্সি। তারপর কে রয়েছে? তারপর সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। আর কে রয়েছে? আর একটা হচ্ছে এন মাধবন, এন মাধবন। আর একটা হচ্ছে টিটি কৃষ্ণচারী, টিটি কৃষ্ণমাচারী। ঠিক আছে, এরপর দেখো তোমরা বলবে স্যার তাহলে বিএল মিত্রা কই আর ডিপি খেতানেই কই? তো দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ নামটা এন মাধবন। ঠিক আছে, এই যে এন মাধবন, এই এন মাধবনের জায়গাতে ছিল বিএল মিত্রা, কিন্তু বিএল মিত্রা কি করে? রিজাইন দিয়ে দেয়, মানে পদটা ছেড়ে দেয়। তখন এই বিএল মিত্রের জায়গায় চলে আসে এন মাধবন এবং টিটি কৃষ্ণমাচারী, ইনি এসেছিলেন ডিপি খেতানের পরিবর্তে। কার পরিবর্তে? ডিপি খেতান। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? এবারে আশা করি কোনো কনফিউশন নেই যে চেয়ারম্যান হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, বাকি যে সদস্য সেগুলো হচ্ছে এইগুলো: এন গোপাল স্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, এন মাধবন এবং টিটি কৃষ্ণমাচারী। এন মাধবনের জায়গায় আগে ছিল বিএল মিত্রা, পরবর্তী ক্ষেত্রে আসে এন মাধবন
এবং টি কৃষ্ণমাচারীর আগে ছিল ডিপি খেতান, পরে আসে টি কৃষ্ণমাচারী। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ড্রাফটিং কমিটি, যেটা তোমার 1947 সালে গঠন করা হয়। ঠিক আছে, এই হলো ড্রাফটিং কমিটি। এরপর বাকি কিছু আরো কয়েকটা কমিটি এবং প্রথম যে সরকার গঠন করা হয়েছিল সেই সরকার গঠনের সময় কে কে কোন মন্ত্রিত্ব পদ পেয়েছিল সেটা নিয়ে আলোচনা করব পরের দিন ক্লাসে। এবং তারপর আমরা ডিরেক্ট আমরা যে জায়গায় যাব, তাহলে পরের দিন আমরা যেটা করব, অন্যান্য কিছু আদার্স যে কমিটি রয়েছে সেইটা আলোচনা করব। এবং তার সাথে আলোচনা করব যে ভারতের প্রথম যে ক্যাবিনেট মন্ত্রী, ভারতের ফার্স্ট ক্যাবিনেট কেমন ছিল, মানে কে কোন পদে ছিল, যেমন জওহরলাল নেহরু ছিল প্রধানমন্ত্রী, সেটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা ডাইরেক্ট চলে যাব সংবিধান, আমাদের সংবিধানকে নিয়ে পড়া শুরু করব। সংবিধানের প্রিএম্বেল বা প্রস্তাবনাতে কি বলা হয়েছে, সংবিধানের কতগুলো ভাগ রয়েছে, কতগুলো আর্টিকেল রয়েছে। ঠিক আছে, তো এইগুলা নিয়ে পরের দিন আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা প্রথম দিন ক্লাসে একটু বোরিং ক্লাস, কিন্তু অনেক ডিটেল, অনেক ইনফরমেশন এখানে ছিল যেগুলো তোমাদের জানা প্রয়োজন, পরীক্ষাতে প্রশ্নও এখান থেকে পাবে, তো সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং কিছু কিছু পয়েন্ট বাদ রয়েছে, যেমন প্রশ্ন আসে যে সংবিধান সভায় কতজন মহিলা পার্টিসিপেট করেছে। তো এই সব বিষয়গুলোকে না আমরা মিসলেনিয়াস বলে একটা চ্যাপ্টার রাখবো, সেইখানে আলোচনা করব। কারণ সংবিধান সভায় যদি আমি কে কে মহিলা পার্টিসিপেট করেছে এগুলো বলতে যাই, সেক্ষেত্রে তোমাদের সংবিধান সভার যে মূল কনসেপ্ট সেটা মাথা থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো যেহেতু প্রশ্ন আসে, তার জন্য এগুলোকে প্রশ্ন উত্তরের আকারে আমরা আলোচনা করে নেব। ঠিক আছে, যেগুলো বাদ থাকবে সেগুলো মিসলেনিয়াস চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হবে। তো আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা এগুলো নিয়ে, এই যে টপিকগুলো বললাম, যেমন আদার্স কমিটি, ভারতের ফার্স্ট ক্যাবিনেট এবং সংবিধানকে নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।